ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। তার বয়স ছিল যখন সবেমাত্র 19। তখন তিনি বিয়ে করে নেন। তো এতদিনে তিনি গল্পটি শেয়ার করলেন। তিনি শেয়ার করে বললেন যে ভাই, এই ঘটনাটি আপনার ভিডিও দেখে আমার বারবার জানাতে ইচ্ছে করছিল, নইলে আমার বুকের ভিতরে কেমন যেন একটা করতেছিল। তো চলুন একদম তার মতো করেই পড়বো। সে ঘটনাটি পাঠিয়েছে ঠিক এমন ভাবে। ভাই, আমি ইমরুল কায়েস। আজ থেকে 7 থেকে 8 বছর আগে আমার বাবা প্রবাসে থাকতেন। আমার বাবার কিডনি জড়িত অসুখের কারণে তিনি দেশে ফিরেন। তো দেশে ফেরার কারণে তখন আমি ঢাকার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম। সেই সময়কার আমি আমার বাবা দেশে ফেরার কারণে 5 দিনের ছুটি নিয়ে কোম্পানি বলি, স্যারকে গিয়ে বলি যে আমার বাবা অসুস্থ, আমার বাড়ি যাইতে হবে এবং আমার বাবা প্রবাস থেকে আসছে চিকিৎসার জন্য। তো স্যার 7-5 না ভাবে আমাকে ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পরে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে বেশ কয়েকদিন আমার ভালোই কাটতেছিল। বাবার অপারেশনের তখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল, বাবা অপারেশন করবে। দেখতে দেখতে আমার 5 দিন ছুটি শেষ। বাড়ি থেকে আমার যাইতে মন চাইতেছিল না, কিন্তু বাড়ি থেকে তো যেতেই হবে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, আর সেটা হচ্ছে বেসরকারি কোম্পানিতে চাইলেও বেশি দিন ছুটি কাটানো যায় না। তবুও কেন জানি স্যার আমাকে 5 দিন ছুটি দিয়েছেন। সেটা আমার একটা সৌভাগ্যই বলা চলে। আমার গ্রামটা ছিল একদম প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে রাত্রে 9টার পরেই জনমানুষ শূন্য হয়ে যায়। চারিদিকে শুধু অন্ধকার, রাতে কোনো ল্যাম্পপোস্টও নাই, একদম অন্ধকার। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার ডিউটি করতে হবে বি শিফট। যারা ঢাকায় এখনো চাকরি করেন তারা হয়তো বা বুঝতে পারবেন, টেক্সটাইল বা বিভিন্ন সেক্টরে অনেক জায়গায় ডাইংয়ে ABC নামে 3টা শিফট হয়। আমার ডিউটি হচ্ছে বি শিফট। এখন আমি যদি সকাল 9টার দিকে বের হই তাহলে আমার পৌঁছতে অনেক লেট হয়ে যাবে, আর রাস্তাঘাটে অনেক জ্যাম, ট্রাফিকের কারণে আরো বেশি লেট হয়ে যাবে। এই জন্য আমি ভাবলাম যে রাত্রে 3টার সময় বের হবো। তারপর কাউন্টার ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই, আপনি একটা টিকিট রাখেন 3টার সময়, লাস্ট ট্রিপ। আমাদের ওইখান থেকে লাস্ট ট্রিপ যায় 3টায়। তো আমার বাসাটা ছিল একদম গ্রামের ভিতরে। আমার বাসার থেকে বাস কাউন্টারটা মোটামুটি প্রায় 1 ঘন্টার পথ। যেহেতু হাইটে যাইতে হবে, তাই আমি 1 ঘন্টা 10 মিনিট আগে বের হলাম বাসার থেকে। ঠিক 2টার 10 মিনিট আগে বাসার থেকে বের হলাম। বের হওয়ার সময় রাস্তা দিয়ে ঘুরে গেলে মোটামুটি অনেক লেট হবে। এই জন্য আমি একটা শর্টকাট নিলাম। আমাদের ওইখানে একটা আড়া আছে, যে আড়ার নামটা হচ্ছে বড় আড়া। আশেপাশে 2-4 গ্রামের মধ্যে সব থেকে আড়াটা বড় হওয়ায় ওই আড়াটার নাম দেওয়া হয় বড় আড়া। তো মোটামুটি আমরা বা আশেপাশের সকলেই ওই আড়াটাকে বড় আড়া নামেই চিনি। তো আমি যাচ্ছিলাম বড় আড়ার পাশ দিয়েই। একটু ভয়ও লাগছিল, কিন্তু ঢাকায় তো ফিরতে হবে, সেই জন্য তাড়াহুড়া করেই যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ আমার নাকে ভেসে আসলো একটা অদ্ভুত একটা গন্ধ। মনে হচ্ছিল যে কে যেন একটা শুকনো ফুল পোড়াচ্ছিল, ফুলের একটা গন্ধ। তো আমি বিষয়টা খেয়াল করতেছিলাম, তবুও হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম। তখন খেয়াল করলাম যে পিছন থেকে কি যেন একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলো। আমি অনুভব করলাম আমার শরীরে একটা ঠান্ডা বাতাস লাগতেছে। তারপর আমি পিছনের দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। তারপরে এইভাবে রাস্তা দিয়ে অনেকটা আগাচ্ছিলাম। আগানোর পর একটা সময় খেয়াল করলাম আমার সামনে একটা বড় কুকুর। কুকুরটা ছিল অনেক কালো, কিন্তু এত বড় কুকুর আমি জীবনে কখনো দেখিনি। তো কুকুরটা দেখে এবার আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে পাশে একটা লাকড়ি নিলাম, ওই মরা গাছের ঢাল ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আগাচ্ছিলাম। কুকুরটা হঠাৎ দেখি উদাও। তো উদাও এইবার একটু বেশি ভয় পেয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর আমি আগাচ্ছিলাম। আগানোর পরে খেয়াল করলাম দূরে একটা লাইট কেমন জানি ইলেকট্রিক শর্ট সার্কিট হলে যেমন করে ঠিক অমন করতেছে। তো এইবার একটু মনের মধ্যে খুব বেশি ভয় পাইলাম। ভয় পাওয়ার পর আমি ওইভাবেই হাত পা কাঁপছিল আর যাচ্ছিলাম। তখন আমি ভাবলাম আমার শরীরটা বন্দি করে নি, আমি শরীরটা বন্দি করবই। ঠিক তখনই পিছন থেকেই আমার অনুভব হলো কে যেন আমার কাঁধে হাত রাখলো। হাত রাখার পর আমি পিছনের দিক তাকালাম না, কারণ লোকমুখে অনেকের কাছে শুনেছি যে এই সমস্ত সময় পিছনের দিকে তাকাইলে নাকি জিন ভূত থাকলে ঘাড় মটকে দেয়। এই জন্য আমি চোখটা বন্ধ করে জোরে দৌড় দিতে যাব, কিন্তু খেয়াল করলাম আমি দৌড়তে পারতেছি না। আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। স্বপ্নের মধ্যে বুবায় ধরলে কেমন যেন একটা অনুভব হয় না যে দৌড়াতে পারতেছি না, ঠিক ওই রকম লাগতেছে। আমি পড়ে গেলাম।
পড়ে যাওয়ার পর পিছন থেকে কে যেন আমাকে ডাকতেছে, এইরকম একটা আওয়াজ অনুভব করলাম। পরে পিছনের দিকে তাকিয়ে দেখি যে আমাকে আমার বড় ভাই ডাকতেছে। আমি একটু খেয়াল করলাম যে বড় ভাইয়ের এত হঠাৎ, আমি তো মোটামুটি ভালোই অনেকটুকু রাস্তায় আগায় আসছি, তাহলে বড় ভাই আমার পিছনে আসলো কিভাবে? তখন মনের মধ্যে একটু সাহসও পাইলাম, আবার ভয়ও পাইলাম যে আমার বড় ভাই আসছে, এখন আর কোনো সমস্যা নেই। তো বড় ভাই বললাম যে ভাই তুমি এখানে কেন? ও তুই একা একা যাচ্ছিস, তাই আমি তোকে আগায় দিতে আসলাম। ভাই বললাম আচ্ছা চলো তাইলে আমার আগায় দিয়ে আসো। পরে ভাইকে বললাম তুমি কিভাবে আসবে? ভাই বললো আমি ফজরের সময় চলে আসবে, তখন মুসল্লিরা নামাজে যাবে, অনেক লোকই উঠবে, তখন আর কোনো সমস্যা হবে না। তারপর ভাই আমার সাথে যেতে লাগলো। যাওয়ার পর ভাই বলল যে আর ভিতর দিয়ে যাই, এটা অনেক শর্টকাট রাস্তা, মোটামুটি 15 মিনিটের রাস্তা, তুই 3-4 মিনিটে যাইতে পারবি। পরে আমি বিষয়টা তেমন একটা নিলাম না, যেহেতু বড় ভাই আছে, এই জন্য ভাইয়ের সাথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে একটু সামনে যেতেই খেয়াল করতেই দেখলাম যে বড় ভাই আড়ার ভিতরে যখন প্রবেশ করলো, মোটামুটি আড়ার 1 থেকে 2 মিনিট হাঁটার পর ভাইয়ের কথা বন্ধ হয়ে গেল। ভাই কথা বলতেছে না, ভাই সামনে, আমি ভাইয়ের পিছনে, ভাই কোনো কথা বলতেছে না। পরে হঠাৎ করে খেয়াল করে দেখলাম ভাই আমাদের ওদিকে একটা টিকর আছে। আপনারা টিকর চিনেন কিনা জানি না, গ্রামের মধ্যে আড়ার মধ্যে একটু মাটি উঁচা করে একটা হয়, ভাই দেখি ওটার সামনের দিকে আগাচ্ছে। আমি ভাইকে বারবার বলতেছি ভাই তুমি ওইখানে যাচ্ছে কেন? তারপর ভাই আমার কোনো কথা না শুনে ওইখানে গেল, আমি ভাইয়ের থেকে একটু দূরে। তারপর দেখি ভাই উধাও হয়ে গেল। উধাও হয়ে যার আমি তো মাঝারার মধ্যে খুব ভয় পাচ্ছি, এবার আমি কি করব? তো আমি দৌড় দিতে যাব, ঠিক সেই সময় কি যেন একটা আটকে পড়ে গেলাম। আটকে পড়ে যাওয়ার পর পিছনের দিকে খেয়াল করি একটা বিশাল অবয়ব আমার সামনে ঘাস গাছের সাথে ঝুলে আছে। তো এইটা দেখার পর আমি সেইখানে অজ্ঞান হয়ে গেছি। সকালবেলায় আমি খেয়াল করলাম যে আমি আমার বিছানায় শুয়ে আছি। তো মাকে জিজ্ঞাসা করলাম মা আমি এইখানে কেন? মা বলল সকাল ফজরের নামাজের পর লোকজন নাকি ক্ষেতের দিকে যাচ্ছিল, তখন তোকে এইভাবে দেখতে পেয়ে তারা তোকে নিয়ে আসে, তারপর বিছানায় শুইয়ে দিই। তো মাকে সবকিছু খুলে বললাম মা এইরকম হয়েছে। মা তখন বলল আমি তোকে বারবার মানা করেছিলাম যে এত রাত্রে একা একা যাস না, সকালেই যা, ফজরের সময় যা, সকাল 7টার বাসে চলে যা। তারপর থেকে আমার সাথে কেমন জানি একটা সবসময় কি যেন একটা হতে লাগলো। এই সময় আমি আবার ঢাকার আমার বসের কাছে ফোন দিয়ে বললাম বস আমার তো এই অবস্থা, আমার আরো 2 দিন ছুটি লাগবে। বস বললো আচ্ছা ঠিক আছে তুমি কাটাও, সমস্যা নেই। তারপর থেকেই আমার রুমে যখন মা চলে গেল আমাকে দেখে আমি বসের সাথে কথা বললাম। কথা বলার পরে এইভাবে সারাদিন পার হয়ে গেল। দরজাটা একটু ফাঁকা ছিল সন্ধ্যার দিকে, তখনও মাগরিবের আজান পড়ে নাই। আমাদের গ্রামে এটাকে কালটির সময় বলে। ঠিক তখনই খেয়াল করলাম কি যেন একটা ছায়া আমার দরজার পাশ দিয়ে গেছে। তো এইবার আমি চিৎকার করে মাকে ডাক দিয়ে বললাম মা তুমি কি এইখান দিয়ে গেছো? মা বললো না তো আমি যাইনি। তারপরে মাকে আর কিছু বললাম না। মা বারবার বললো যে কি হয়েছে? আমি বললাম মা কিছুই না, আমি ভাবছি তুমি এইখান দিয়ে গেছো। তারপরে রাত্রে শুতে যাব, তখন ঠিক খেয়াল করলাম যে আমার পাশে কে যেন শুয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, আর মাকে বললাম মা আমি একা একা শুতে পারবো না, আমার সাথে ভাই গেল, আমি ভাইয়ের সাথে ঘুমাবো। তারপর মা ভাইয়ের সাথে আমাকে ঘুমাতে দিল। এইভাবে মোটামুটি ওই দিনটাও রাতটা পার করলাম। পার করার পরে সকালবেলা ভাই উঠে কাজে চলে যায়। আমি ফ্রেশ হয়ে উঠে আয়নার দিকে তাকিয়ে দেখি যে আমার চোখ মুখ কেমন জানি অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তারপর মাকে বললাম, মা তখন একটা আমাকে কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর তখন কবিরাজ আমাকে দেখে বলল, আচ্ছা আমি ওকে দেখেছি, আপনি যান, আমি রাত্রে আমার জিনদের হাজির করে ওর বিষয়ে সমস্ত কিছু জেনে আমি আপনাদেরকে জানাবো কি হয়েছে। তারপর সন্ধ্যাবেলায় কবিরাজ তার সাথে যে জিনগুলো আছে তাদেরকে হাজির করার পর তিনি বললেন যে ইমরুল কায়েস যে আসছিল আজকে, তার সাথে এমনটা কি হয়েছে বড় আড়াই, আর তার সাথে সে যেন শুলে এরকম অনেক কিছুই দেখতে পায়, বিষয়টা তুমি একটু দেখো কি হয়েছে আমাকে একটু জানাও। তারপর কবিরাজকে বললেন আচ্ছা হুজুর আপনি থাকেন, আমি আপনাকে এশার নামাজের পর এসে সবকিছু বলবো। এশারের নামাজের পর হুজুর নামাজ করে খাওয়া দাওয়া করে হুজুরের রুমে নামাজ পড়ে তিনি
বেতের নামাজ হুজুর পড়ে নাই, পরে বেতের নামাজের পরেই তিনি তার রুমে যেই রুমে বই কিতাব আছে সেই রুমেই বসে আছেন। তারপর জিনকে ডাকলেন। জিন এসে সেরে বললো যে ওই দিন সে বড় আড়ার পাশ দিয়ে যাচ্ছিল, তখন একটা জিনের বাচ্চা সে মধ্যরাত্রে খেলাধুলা করতেছিল রাস্তা দিয়ে। সে ভুল করে বাচ্চাটার উপরে লাঠি উঠায়, তার কারণে জিনটি রেগে যায়। তার সাথে সে খেলাধুলা করতেছিল, সে যদি ভয় না পেয়ে সোজাসুজি চলে যেত তাহলে সেই জিনটি তার কোনো ক্ষতি করতো না। তারপর সে যখন এই যে লাঠি নিয়ে আগায় গেছে, এতে করে বাচ্চাটা অনেক ভয় পেয়ে যায়, যার কারণে তার বাবা মা তার সাথে এমনটা করতেছে। হুজুর পরের দিন তাদেরকে ডাকলেন। ডাকার পর সবকিছু খুলে বললেন যে আপনার ছেলে তো জিনের বাচ্চাকে লাঠি দিয়ে ভয় দেখাইছে, যার কারণে জিনের বাচ্চা তার সাথে এমন আচরণ করতেছে। তো ইমরুল কায়েসের মা বললেন যে এখন কি এটা থেকে সমাধান পাওয়ার কোনো ব্যবস্থা নাই? হুজুর বললেন যে আমি আপনাদের বাসায় সন্ধ্যার সময় যাব এবং সেই জিনটিকে হাজির করব। হাজির করার পর আমি তার কাছ থেকে সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করব। তো মাগরিবের নামাজের পর হুজুর তাদের বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর তিনি বললেন যে শুধু ইমরুল কায়েস থাকবে আর সাথে দু একজন ছেলে থাকতে পারে, কিন্তু কোনো মহিলা থাকা যাবে না। তারপর ইমরুল কায়েসের বড় ভাই এবং ইমরুল কায়েসের বাবাকে রাখলেন না। তার বাবা যেহেতু অসুস্থ, শুধু বড় ভাই থাকলেন, হুজুর আর ইমরুল কায়েস। তখন দরজাটা চাপাই দেওয়ার পর সেই জিনটিকে হাজির করলেন। প্রথমত জিনটি হাজির হতে চাইছিল না, তারপর জিনটি খুব কষ্ট করে হুজুর হাজির করলেন। হাজির করার পর হুজুরকে বললেন যে এই ছেলেটার সাথে আপনারা এমন করতেছেন কেন, ছেলেটাকে আপনারা ভয় দেখাচ্ছেন কেন? তখন হুজুর বলল যে এই ছেলেটা আমার সন্তান, আমার ছোট্ট বাচ্চাটি রাতে খেলাধুলা করতেছিল, ও আমার সন্তানকে ভয় দেখাইছে। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমার ছেলের ভয় যতদিন না কাটবে আর আমার ছেলে যতদিন না ওকে ভয় দেখাবে ততদিন ওকে আমি ভয় দেখাবো। তো হুজুর বললেন ও তো ভুলে ভয় দেখাইছে, এর জন্য ওকে কি মাফ করে দেওয়া যায় না? হুজুর বললেন না, আমার ছেলে অনেক ভয় পেয়েছে, আমার ছেলে জ্বর এসে পড়ছে, আমার ছেলে এখন কান্নাকাটি করে, আমার ছেলে যতদিন না পর্যন্ত ঠিক হবে আমার ছেলে ওকে ভয় দেখাবে, তারপর আমি ইয়া করব। তারপর সেই জিনটি চলে গেল, কোন আর বেশি কথা বলার সুযোগ দিল না। এরপর থেকে ইমরুল কায়েসের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এদিকে কয়েকদিন পেরোনোর পর ঢাকার কোম্পানিতে ফোন দিলেন। ফোন দেওয়ার পর স্যার জানালেন যে তোমার 10 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে, তোমার চাকরি অটোমেটিক চলে গেছে, তোমার চাকরি আর নেই। তার মাকে বললেন, মা আর বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকো। এইরকম অবস্থায় ইমরুল কায়েসের চেহারাটা কেমন জানি দিন দিন ভেঙে যেতে শুরু করলো। এইভাবে চলে গেল 2-3টা মাস। তারপরও কেমন জানি ইমরুল কায়েস প্রতিনিয়ত ভয় পেত। ও আশ্রমে গেলেও ও আশ্রমের পাশে বাইরে থাকতে হতো কাউকে। তারপরে হঠাৎ একদিন ইমরুল কায়েস তারপরে তার পরিবারের সবাই মিলে তার বাবার অপারেশন করাবে, তার ঠিক একদিন আগেই তারা ঠিক করলো যে আমরা নানির বাড়ি যাব। ইমরুল কায়েসের নানির বাড়ি যাবে। তারা বিকালের দিকে বাসায় বের হয়েছে। নানির বাড়ি যাইতে যাইতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। ওই দিন সারাদিন থেকে রাত্রের বেলা ইমরুল কায়েস আর তার পুরো পরিবার বাড়িতে আসবে। পরের দিন সকালবেলা তারা তাদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের বাবাকে নিয়ে যাবে। সেই সময় রাত্রেবেলা আসার সময় ইমরুল কায়েস সেই বড়োয়ারার পাশ দিয়ে আসতেছিল। যেহেতু 2টা মাত্র রাস্তা, একটা বড়োয়ারা আর একটা হচ্ছে মেন রোড দিয়ে গেলে মোটামুটি অনেক ঘোরা লাগে, আর একটা হচ্ছে শর্টকাট বড়োয়ারা রাস্তা, সেইখান দিয়ে আসতে হবে বাধ্যতামূলক। তাই তারা সেখান দিয়েই আসলো। আসার পরেই ইমরুল কায়েস কিসের সাথে যেন একটা হুঁচট খেয়ে চলে গেল। তারপর ইমরুল কায়েসের একটু পিছনে ছিল, তার বাবা মা খেয়াল করলেন যে ইমরুল কায়েসের শার্টের কলার ধরে কে যেন তাকে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে, আর ইমরুল কায়েস কোনো কথা বলতে পারতেছে না, খালি হাত হালকা ইশারা দিচ্ছে। এইভাবে তাকে টানতে টানতে সেই বড়োয়ারার ভিতরে সেই টিহরের কাছে নিয়ে গেল। সেইখানে নিয়ে যাওয়ার পর তার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। ওইখান থেকে তার বাবা মা তাকে ট্রেনে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছিল, কিন্তু ইমরুল কায়েসের শরীরটা এত পরিমাণ ভারী হয়েছিল যে তারা তুলতেই পারতেছিল না। খুব কষ্ট করে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর হুজুরকে খবর দেয়। হুজুর আসার পর সেই জিনটিকে হাজির করার চেষ্টা করে, কিন্তু জিনটি হাজির হয় না।
তারপর তার সাথে হুজুরের থাকা ভালো জিনগুলোকে তিনি জিজ্ঞাসা করেন যে সেই জিনকে হাজির করার পদ্ধতি। তারপর তিনি বললেন যে আপনি তার বাচ্চার দোহাই দিয়ে তাকে হাজির করেন, চেষ্টা করেন তার বাচ্চার দোহাই দেন, তাহলে সে হাজির হবে। তারপর হুজুর এশারের পরে তার বাচ্চার দোহাই দিয়ে তাকে হাজির করার চেষ্টা করলো। তার বাচ্চার দোহাই দেওয়ার পর সেই জিনটি হাজির হলো। তারপর বললেন যে তার সাথে কেন এসব করতেছে, এইভাবে তো প্রায় মাস কেটে গেল, তারপরও কি তার প্রতিশোধ নেওয়া হয়নি? তখন জিনটি বললেন যে আমার বাচ্চাটা সুস্থ হয়েছে, আর আমার বাচ্চাটা শুধু তার দিকে ইশারা করতেছে, তাকে ভয় দেখাবে। এই জন্য আমার বাচ্চা ওই দিন তাকে ইচ্ছা করে যে তাকে শেষরায় টিহরের কাছে নিয়ে আসবে, আমার বাসার এইখানে, আমি এইখানে থাকি, তো তার জন্য আমি ওকে শেষরায় টিহরের কাছে নিয়ে আসি। আমার বাচ্চার এটা ইচ্ছা ছিল। তো এবার তিনি বললেন যে আপনি যদি ওকে আর ভয় না দেখান তাহলে সবাই, পরিবারের সবাই খুশি হবে, আর ও ছেলেটাও মুক্তি পাবে। ছেলেটার কয়েকটা মাসে তার মুখ পুরোটা ভেঙে গেছে, চেহারা কালো হয়ে গেছে। আর যদি আপনি ভয় দেখান তাহলে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। এরপর জিন বললেন, কবিরাজ তোমার জিনদের বলো আমি কে, তুমি আমাকে বন্দি করতে চাও? তারপর কবিরাজ বললেন, তুমি যেই হও না কেন আমি তোমাকে বন্দি করেই ছাড়বো। তো কবিরাজের সাথে মোটামুটি চ্যালেঞ্জ করলো জিন, পারলে তুমি আমাকে বন্দি করে দেখাও। তারপর ভালো জিনদের সাহায্যে তিনি তাকে বন্দি করার চেষ্টা করলেন। ভালো জিনরা তাকে বারবার সাবধান করতেছিল, তার বয়স অনেক বেশি, আপনি তাকে বন্দি করলে বিপদে পড়তে পারেন। ভালো জিনদের বললেন, তুমি তাকে খালি একটু হাজির করো, তারপর তাকে আমি বন্দি করতেছি, সেটা আমার ব্যাপার। তারপরে তিনি বাচ্চার দোহাই দিয়ে কয়েকবার বাচ্চায় দোহাই দেওয়ার পর সেই জিনটি হাজির হলো। হাজির হওয়ার পর তিনি কবিরাজ তার মাকে বললেন যে আমাদের আগে এক ধরনের কলসি ছিল, ঢাকনাওয়ালা কলসি, আমাদের গ্রামে এটা পাওয়া যেত, ওইটা আনতে বললো। ওইটার ভিতরে একটু কালো ধোঁয়া আনতে বললেন, যে কোনো কিছু পুড়িয়ে, কাপড় পুড়িয়ে ওটার ভিতরে একটু ধোঁয়া নিয়ে আসেন। ধোঁয়া নিয়ে আসার পর ভাই আগে ওইটা রেডি করে রাখছে। তারপর ওই জিনটাকে হাজির করার পর কবিরাজকে বলল, কি কবিরাজ, তুমি নাকি আমাকে বশ করবে, তুমি নাকি আমাকে বন্দি করবে, কই করে দেখাও। তারপর কবিরাজ চোখ বন্ধ করলেন এবং তাকে শিক্ষা দিয়েছে ইন্ডিয়ার একজন গুরু। তাকে সে গুরুর কথা মনে পড়লে সে একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন, যে এই দোয়াটা পড়লে যত শক্তিশালী জিন হোক না কেন সে বন্ধ হয়ে যাবে। তো কবিরাজ সেই দোয়াটি অ্যাপ্লাই করলেন, তাৎক্ষণিক জিনটি বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পর তারা বসে আসার পর জিনটি বারবার বলতেছিল ওইখান থেকে যে আমার একটা সন্তান আছে, আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে ছেড়ে দিন। তারপর তিনি বললেন যে তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সেই লোকটাকে ছাড়োনি, এখন তোমার জন্য এটাই শাস্তি। তারপর হুজুর বললেন যে একে যদি ছেড়ে দিই তাহলে আমাদের সবার ক্ষতি করার চেষ্টা করবে, তাই আপনি আজকের দিন পার হবে মঙ্গলবারের দিন ঠিক সন্ধ্যার সময়, মাগরিবের আজানের পর যখন সব মুসল্লিরা চলে আসবে, এশারের আগে আপনি বড়োয়ারার টিহরের কাছে গিয়ে দেখবেন এখানে একটা হ্যামরা গাছ আছে, হ্যামরা গাছের সাইডে বেশি করে গর্ত করে আটকে দিয়ে আসবেন, মাটির চাপা দিবেন, আর ওইখানে একটা গাছ রোপণ করে দিবেন। তো এইভাবেই ইমরুল কায়েসের ভাই সেই পটটি নিয়ে এই হ্যামরা গাছের নিচে আটকে দিয়ে ওইখানে আরেকটা হ্যামরা গাছ রোপণ করে দিলেন। হ্যামরা গাছ মাটির নিচে অনেকটুকু শিকড় যায়, এই গাছটি আপনার সহজে তোলা যায় না, বা এই গাছগুলো সহজে মরে না, যুগ যুগ তারা বেঁচে থাকে, গাছগুলো মরে না সহজে। তারপর এইভাবেই ইমরুল কায়েস মোটামুটি সুস্থ হয়। তো গল্পটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এরপর থেকে এরকম ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।